অন্ধকার এক কামরায় বসে কি আঁকা হয়েছিল বাংলাদেশের আগামী ৫০ বছরের ভাগ্যরেখা? একদিকে লাশের মিছিল, অন্যদিকে ক্ষমতার ভাগ বাটোয়ারা। ভাবুন তো, যাকে আপনি নিরপেক্ষ ভাবছেন তিনিই যদি হন পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ড। আজ নিউজ বিডি লাইভ এমন এক বিস্ফোরক রহস্য উন্মোচন করতে যাচ্ছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আমাদের হাতে এসেছে এক রাজসাক্ষীর জবানবন্দি, যা তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে বর্তমান সরকারের বৈধতার ভিত্তি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে কি তবে চরম গাদ্দারি করা হয়েছে? কেন একজন সাবেক উপদেষ্টা নিজেই স্বীকার করলেন নির্বাচন পণ্ড করার ভয়াবহ সব সত্য? প্রস্তুত হন, কারণ আজকের এই ইনভেস্টিগেশন আপনাকে এমন এক হিম হওয়া অবস্থায় দাঁড় করাবে যা আগে কখনো অনুভব করেননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যে এক বিশাল নীল নকশা সাজানো হয়েছিল, তার প্রমাণ এখন প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য। এতদিন যা ছিল গুঞ্জন, আজ তা ধ্রুব সত্যে পরিণত হয়েছে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রেজলানা হাসানের একটি বিস্ফোরক মন্তব্যে। একজন অনুসন্ধানী সাংবাদিকের চোখে যখন আমরা এই পরিস্থিতির ব্যবচ্ছেদ করি, তখন একে কেবল একটি ব্যক্তিগত স্বীকারোক্তি হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত একটি রাষ্ট্রীয় অপরাধের কনফেশন বা স্বীকারোক্তি। রেজওয়ানা হাসান একজন সাংবাদিকের সাথে কথোপকথনের সময় অবলীলায় স্বীকার করেছেন যে তারা সচেতনভাবে একটি বিশেষ রাজনৈতিক শক্তিকে, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মূলধারার রাজনীতিতে বা বিজয়ী অবস্থানে আসতে বাধা দিয়েছেন। এই স্বীকারোক্তি তাকে আজকের দিনে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজসাক্ষী হিসেবে দাঁড় করিয়েছে। প্রশ্ন জাগে, একটি নিরপেক্ষ তদারকি সরকারের উপদেষ্টার কাজ কি নির্বাচন সুগম করা, নাকি পর্দার আড়ালে বসে ইঞ্জিনিয়ারিং করে কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়া? এই স্বীকারোক্তিটি একটি ভয়াবহ সত্যকে উন্মোচিত করে, সেটি হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। রেজওয়ানা হাসানের এই বক্তব্য প্রমাণ করে যে তৎকালীন সরকার কেবল নিরপেক্ষতার মুখোশ পড়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটি সাজানো নির্বাচনের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা। এই পর্দার আড়ালের ষড়যন্ত্রে কেবল রেজওয়ানা হাসান একাই ছিলেন না, এটি ছিল পুরো সরকারের বা সরকারের একটি শক্তিশালী অংশের সম্মিলিত অপপ্রয়াস। আমাদের এই ইনভেস্টিগেশনের সবচেয়ে রোমাঞ্চকর এবং রক্তহীন করা অধ্যায়টি হল লন্ডন কনস্পিরেসি। তথাকথিত এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে যার নাম বারবার উঠে আসছে, তিনি হলেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একজন সাংবাদিক হিসেবে আমাদের বিশ্লেষণ বলছে, খলিলুর রহমানের উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পিত একটি রিওয়ার্ড বা পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার সময় একটি নীতিগত বাধ্যবাধকতা ছিল, কেউ পরবর্তী কোনো রাজনৈতিক সরকারে মন্ত্রী হতে পারবেন না। কিন্তু খলিলুর রহমান সাহেব সেই শপথের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবির্ভূত হলেন। কেন এই নজিরবিহীন নিয়ম লঙ্ঘন? উত্তরটা লুকিয়ে আছে লন্ডনের সেই রুদ্ধদ্বার বৈঠকগুলোতে। গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী খলিলুর রহমান লন্ডনে বসে বর্তমান ক্ষমতাসীন দলের সাথে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তার কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকারে থেকে প্রশাসনকে এমনভাবে সাজানো, ডিসি, এসপি থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার নিয়োগ পর্যন্ত, যাতে একটি নির্দিষ্ট দল বিপুল ভোটে জয়লাভ করতে পারে। আর এই মাস্টার সার্ভিসের প্রতিদান হিসেবেই তাকে আজ পররাষ্ট্রমন্ত্রীর গদিতে বসানো হয়েছে। একটি নির্বাচন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়? আমাদের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ পদ্ধতির গভীরে গিয়েছি। ১২ই ফেব্রুয়ারি বাহ্যিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ মনে হলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই খবর আসতে থাকে কেন্দ্র দখলের। জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং প্রিসাইডিং অফিসারদের সরাসরি সহযোগিতায় ব্যালট কাটার যে চিত্র উঠে এসেছে, তা যে কোনো গণতান্ত্রিক মানুষের জন্য হিম হওয়ার অবস্থা তৈরি করবে। প্রশাসনের এই নগ্ন দলীয়করণ কি একদিনে সম্ভব হয়েছে? না, এটি ছিল খলিলুর রহমান এবং তার সহযোগীদের তৈরি করা একটি মেটিকিউলাস ডিজাইন। প্রায় ৫৩টি আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অফিসিয়াল অভিযোগ দাখিল করা হলেও সেগুলোকে হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ পর্দার আড়ালের মাস্টার মাইন্ডরা জানতেন, যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে তাদের পুরো নীল নকশা তাসের ঘরের মতো ধসে পড়বে। জাতি জানতে চায়, এই ইঞ্জিনিয়ারিংয়ে আর কারা জড়িত ছিল? রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান কি কেবল হিমশৈলের চূড়ামাত্র? এই ষড়যন্ত্র কি পুরো সরকারের সম্মতিতে হয়েছে, নাকি এটি ছিল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ, যারা জুলাই বিপ্লবের রক্তকে পুঁজি করে নিজেদের ভাগ্য বদলেছে? বন্ধুরা, আমরা এই ইনভেস্টিগেশনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে উন্মোচিত হচ্ছে ক্ষমতার সবচেয়ে অন্ধকার দিক। শহীদদের রক্ত আর মা বোনের কান্নার বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে মির্জাফরদের কোনো জায়গা হতে পারে না। এই রহস্যের আরও গভীরে যেতে এবং প্রকৃত অপরাধী
অপরাধীদের মুখোশ উন্মোচন করতে আমাদের সাহায্য করুন। এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। সত্যের এই লড়াইয়ে আপনারাই আমাদের শক্তি। এই পুরো নাটকের সবচেয়ে আশ্চর্যজনক মোড় হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অবস্থান। একসময় বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ স্বয়ং খলিলুর রহমানের বিরুদ্ধে রাজপথে সরব হয়েছিলেন। তাকে বিতর্কিত এবং সরকার থেকে বের করে দেওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেই একই খারাপ লোক কিভাবে রাতারাতি বিএনপির ঘরের লোক হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন? এখানেই জন্ম নেয় এক নতুন রহস্য। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সালাউদ্দিন আহমেদের সেই কড়া বক্তব্যের পর খলিলুর রহমান বিএনপির সাথে এক গোপন কন্ট্যাক্ট বা চুক্তিতে লিপ্ত হন। চুক্তিটি ছিল অত্যন্ত সরল কিন্তু ভয়াবহ। খলিলুর রহমান সাহেব উপদেষ্টা হিসেবে থেকে বিএনপিকে নির্বাচনে জেতাতে উলঙ্গভাবে ভূমিকা রাখবেন, আর তার বিনিময়ে বিএনপি ক্ষমতায় গেলে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে। আজকের বাস্তবতা সেই সন্দেহেরই প্রতিফলন। খলিলুর রহমান সাহেব সেই লন্ডন কনস্পিরেসির মূল নকশা অনুযায়ী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আর বিএনপি তাকে মন্ত্রী বানিয়ে সেই ঋণ শোধ করেছে। এতে বিএনপির জনবল বা নেতার সংকটের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে নৈতিকতার সংকট। একজন বিতর্কিত ব্যক্তিকে মন্ত্রী বানিয়ে বিএনপি কি আদতে জুলাই বিপ্লবের চেতনার সাথে বেইমানি করেনি? এই পুরো অস্থিতিশীলতার পেছনে কি কেবল দেশীয় রাজনীতি জড়িত? ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। লন্ডন কনস্পিরেসি এবং এই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে আন্তর্জাতিক শক্তির একটি বড় প্রভাব রয়েছে। বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে জামায়াতে ইসলামীর মতো একটি দল যাতে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত না হতে পারে, সেজন্য বড় বড় শক্তিগুলো সবসময়ই তৎপর থাকে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কেন এই অনিয়মগুলো ঠেকাতে পারলেন না? এটি কি তার ব্যর্থতা, নাকি তার অজান্তেই প্রশাসনের একটি শক্তিশালী অংশ এই নীল নকশা বাস্তবায়ন করেছে? ড. ইউনুস ফ্যাক্টর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সরকারের একটি আলাদা মর্যাদা ছিল। সেই মর্যাদা ব্যবহার করে যদি কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে থাকে, তবে তা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। খলিলুর রহমান এবং রেজওয়ানা হাসানেরা এই বিশ্বস্ততার সুযোগ নিয়ে জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। গত 56 বছরে এই জাতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তৃষ্ণার্ত ছিল। জুলাই বিপ্লবের শত শত শহীদের জীবনদান, হাজারো মানুষের পঙ্গুত্ব, সবকিছুর মূল লক্ষ্য ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। কিন্তু লন্ডন থেকে আমদানিকৃত এই ষড়যন্ত্র সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। ইতিহাসের এক অদ্ভুত নিয়ম হল, মির্জাফররা কখনো ক্ষমা পায় না। রেজওয়ানা হাসান নিজে নিজেই আজ রাজসাক্ষী হয়েছেন, কিন্তু কেবল স্বীকারোক্তি দিলেই কি দায় মুক্তি পাওয়া সম্ভব? জাতির দাবি, এই সরকারকে অবিলম্বে রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে লন্ডনের সেই ড্রয়িং রুমে বসে আর কে কে এই পর্দার আড়ালের ষড়যন্ত্রে স্বাক্ষর করেছিলেন। কোন কোন ডিসি এসপি এই নগ্ন পক্ষপাতিত্বে জড়িত ছিল, তাদের তালিকা প্রকাশ করতে হবে। যদি এই সরকার স্বচ্ছতার পরিচয় দিতে চায়, তবে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে খলিলুর রহমানকে অপসারণ করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা এখন সময়ের দাবি। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে যারা রক্ত দিয়েছেন, তারা কি এই রিওয়ার্ড নেওয়া মন্ত্রীদের দেখার জন্য জীবন দিয়েছিলেন, নাকি তারা চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে ভোটের ফলাফল নির্ধারণ করবে জনগণ, লন্ডনের কোনো কনস্পিরেটর নয়? অধ্যাপিকা রেজওয়ানা হাসান এবং ড. খলিলুর রহমান আজ যা করেছেন, তাকে স্রেফ রাজনৈতিক চাতুর্য বললে ভুল হবে। এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। রাজনীতির এই ভয়াবহ দাবার চালে যখন লন্ডন কনস্পিরেসি আর আসন ভাগাভাগির হিসেব মিলছে না, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছড়ে পড়ল এক নতুন উত্তাল ঢেউ। পর্দার আড়ালের রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি এখন আলোচনায় উঠে এসেছে ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর অধ্যায়। আপনারা নিশ্চয়ই দেখছেন, গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রেজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কিছু ব্যক্তিগত ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। যে রাজসাক্ষী হওয়ার দাবি নিয়ে রেজওয়ানা হাসান আজ আলোচনায়, তার এই ব্যক্তিগত ছবিগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে কোনো সুগভীর নীল নকশা? শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই গদি কি শেষ পর্যন্ত মির্জাফরদেরই অভয়ারণ্য হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর কেবল আপনারাই দিতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বাংলাদেশের প্রতিটি প্রান্তে।